পুলিশ ফাইল। স্যার আসুন স্যার, আমি ফোন করেছিলাম ডায়মন্ড হারবার থানায়। ও আচ্ছা, স্পটটা কোথায়? এইদিকে স্যার, আসুন আসুন। ওদিকে? হ্যাঁ আসুন। চলো। আসুন স্যার, এই যে স্যার বডি। বুঝি তুমি এক কাজ করো, তুমি একটু চারপাশটা ভালো করে একটু অনেক দেখো, বুঝলে? আমি ততক্ষণে একটু এনাদের সাথে কথা বলবো। ইয়েস স্যার, যাও। বলছি যে লাশটা প্রথম কে দেখেছে? স্যার এই হারু কাকা, হারু কাকাই প্রথম দেখে আমাদের এখানে ডেকে নিয়ে আসে। আপনি? আপনি একটু আসুন আমার সাথে। হ্যাঁ স্যার। সাত 6/2022 সকাল 7টার সময় বাসুরডাঙ্গা স্টেশন লাগোয়া কুমুরপাড়া বলে একটা পাড়া আছে, সেখানে ফাঁকা জমিতে একটা মেয়ের ডেড বডি পাওয়া যায়। সেরকম যদি কিছু বোঝেন তাহলে আপনি আমাকে ইনফর্ম করবেন। হ্যাঁ স্যার। ভুলবেন না। হ্যাঁ। রাইট? স্যার কি হল? স্যার বলছি এই কাগজটা একটু দেখুন, ওই লাশের থেকে একটু দূরে পড়েছিল স্যার। এটা তো একটা প্রেসক্রিপশন দেখছি। হ্যাঁ স্যার, এটা হচ্ছে ওই ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হসপিটালের প্রেসক্রিপশন। রোগিনীর নাম তবসুম বিবি। হ্যাঁ, এজ 34। আচ্ছা, আপনাদের গ্রামে 34-35 বছরের কোনো মহিলা থাকেন বা এখনো আছেন যার নাম তবসুম বিবি? না স্যার, এই নামের তো কোনো মেয়ে মানুষ আমাদের গ্রামে নেই। ঠিক আছে, এরকম কোনো খোঁজ পেলে আপনি আমাকে অতি অবশ্যই জানাবেন। হ্যাঁ স্যার। ঠিক আছে, ভুলবেন না কিন্তু। না স্যার। ওকে, আপনি এখন আসতে পারেন। ধন্যবাদ। দেবজিৎ, হ্যাঁ স্যার। তোমার কি মনে হয় প্রেসক্রিপশনটা মৃত ভদ্রমহিলা? স্যার আমার তো তাই মনে হয়। স্যার দেখুন, এখানে কিন্তু গতকালের ডেট দেওয়া আছে, আর তাছাড়া ওই মহিলাকে তো দেখে 34-35 বছর বয়সী বলেই মনে হচ্ছে, তো উনি তপসিন বিবি। হুম? না মানে স্যার আমার তাই মনে হয়। তার মানে সুপার স্পেশালিটি হসপিটাল থেকে উনি ডাক্তার দেখিয়েছিলেন কাল, আর নিশ্চয়ই সেখান থেকে বাড়ি ফেরার পথে ভদ্রমহিলা খুন হয়। কিন্তু খুনটা কে করল? ডায়মন্ড হারবার থানার পুলিশের কাছে ওই প্রেসক্রিপশনটা ছাড়া আর কোনো ক্লু ছিল না। তারা তখনও নিশ্চিত ছিল না যে ওই প্রেসক্রিপশনটা সত্যি আদৌ কোনো ক্লু কিনা। বুঝলে দেবজিৎ, এই পেন ড্রাইভে আনা তথ্যটাই আমাদের কাছে এখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হতে পারে যে এই তথ্যের মধ্যে দিয়ে এই তপসুম বিবির হোয়ার অ্যাবাউটস আমরা জেনে যাব এবং খুনির কাছেও হয়তো পৌঁছে যাব। স্যার এক মিনিট পজ করুন। স্যার এই দেখুন মৃতা ভদ্রমহিলা, এটাই তপসুম বিবি স্যার। আই সি, এটাই তপসুম বিবি। দেবজিৎ, লুক অ্যাট দিস পারসন। এই লম্বা চুলের ছেলেটা কে দেখো তো, কি বা ওর পরিচয়? তপসুম বিবির সাথে ওর কিসেরই বা সম্পর্ক? মিয়া ভাই, আরে মিয়া ভাই দাঁড়াও না, চলে যাচ্ছে, দাঁড়াতে বলছি। বিবি ফিরেছো তোমার? না। তা তুমি এত হন্তদন্ত হয়ে চললে কোথায়? বিবিকে খুঁজতে? থানায় যাচ্ছি। স্যার ইনি হচ্ছেন জলিল উদ্দিন মিয়া, এনার বাড়ি পুলেশ্বরে আমাদের থানা এলাকায়। ওনার স্ত্রী নিখোঁজ, ওনার স্ত্রীর নাম তপসুম বিবি।
বসুন। দেখুন তো, এই ভদ্রমহিলাকে চেনেন? হ্যাঁ স্যার, এই তো আমার বিবি তপসুম। এরপর তাপসুম বিবির দেহ পোস্টমর্টমে পাঠানো হয়। নির্দিষ্ট সময়ে পোস্টমর্টম রিপোর্ট চলে আসে। পিএম রিপোর্ট বলছে তপসুম বিবিকে পেছন থেকে গলায় ছুরি মেরে হত্যা করা হয়েছে এবং শরীরে যে সব আঘাতের চিহ্ন আছে সেগুলো ওই একই ছুরি দিয়ে করা। মৃত্যুর টাইমটা টেন্টেটিভলি রাত 10টা থেকে 11টার মধ্যে বলছে। স্যার আমাদের মার্ডার ওয়েপনটা তো খুঁজে পেতে হবে। হ্যাঁ তা হবে, কিন্তু রিপোর্টে একটা কথা বলছে জানো, সেটা হচ্ছে তপসুম বিবি সেক্সুয়ালি অ্যাক্টিভ ছিলেন। স্যার সেটাই তো স্বাভাবিক, কারণ উনি বিবাহিতা ছিলেন। বাট অ্যানাদার পয়েন্ট ইন দিস রিপোর্ট, তপসুম বিবি মৃত্যুর কয়েক ঘন্টা আগে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস করেছেন। তার মানে ভদ্রমহিলা ধর্ষিতা হয়েছিলেন? না, সে কথাটা সলভ করে বলা যায় না, কারণ রিপোর্টে সে কথা বলা নেই। জোরপূর্বক যৌনতার কথা রিপোর্ট বলছে না। তার মানে উনি স্বেচ্ছায় যৌন সংসর্গে গিয়েছিলেন। স্যার এটা কি ডায়মন্ড হারবারের ওদিকের কোনো হোটেলে হতে পারে? হতে পারে। স্যার তাহলে আমাকে তো প্রত্যেকটা হোটেলের সিসিটিভি ফুটেজ চেক করতে হবে। ক্যারি অন। ওকে স্যার। পুলিশ ওদের স্ট্যাটাস অনুযায়ী ডায়মন্ড হারবারের বিভিন্ন হোটেলের খুনের দিনের সিসিটিভি ফুটেজ চেক করে হোটেল সম্রাটের ফুটেজ থেকে ওদের খুঁজে পায়। স্যার দেখুন, লম্বায় তুলে ছেলেটার সঙ্গে হোটেলে, এটা নিশ্চয়ই ওর ভাই নয়। ওয়েল ডান। দেখুন তো, লম্বা চুলের ছেলেটাকে আপনি চিনতে পারেন কিনা? না স্যার, একে আমি চিনি না, আমি কোনোদিন দেখিনি। আচ্ছা, আপনার বিবির চরিত্র সম্পর্কে আপনার কোনোদিন কোনো প্রশ্ন জাগেনি মনে? সত্যি বলবেন কিন্তু, তার কারণ আমাদের কাছে পাক্কা ইনফরমেশন আছে যে যেদিন আপনার বিবি খুন হন সেদিন ডায়মন্ড হারবারের সম্রাট হোটেলে আপনার বিবি এবং এই ছেলেটি সকাল থেকে সন্ধে পর্যন্ত সময় কাটিয়েছেন। এ আল্লাহ! দেখুন আপনি কোনো কিছু চেপে রাখবেন না, সব বলে দিন, এতে আপনি নিজেও হালকা হবেন আর খুনিও ধরা পড়বে। সত্যি কথা বলতে কি স্যার, আমার বিবি খুব একটা সন্তুষ্ট ছিল না, আর সেই জন্যই তো সে অনেক ছেলের সঙ্গে। স্যার স্যার এই কিছুদিন আগে আমি একটা ছেলেকে খুব ধমকেছিলাম স্যার। আই সি। আচ্ছা, ভালো করে দেখে বলুন তো, এই লম্বা চুলের ছেলেটাই কি সেই ছেলেটা কিনা? দেখুন। না স্যার, সেই ছেলেটার এত লম্বা লম্বা চুল ছিল না স্যার, ছোট ছোট চুল ছিল। স্যার এই ছেলেটার চুলটা দেখে আমার কেমন পরচুল বলে মনে হচ্ছে। খুব সস্তা পরচুল। এক মিনিট স্যার। ও শিওর। দেখুন তো এখন ছেলেটাকে চিনতে পারছেন কিনা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এই ছেলেটাই তো। এই ছেলেটাকেই আমি কিছুদিন আগে খুব ধমক দিয়েছিলাম স্যার, বাড়ি থেকে বার করে দিয়েছিলাম। কি নাম ওর? স্যার স্যার এর নাম শাহিদ শেখ, ডাক নাম চিকু। চিকু ওই দেওরা গ্রামে থাকে। চোখে কি পড়লো? এই তুমি এক চোখ দেখাচ্ছ কেন? শিগগির দু চোখে হাত দাও। তুমি জানো না এক চোখ দেখা পাপ, আমার গুনাহ হবে। দু চোখে হাত দাও বলছি। এই তো ভালো ছেলে। তুমি এই গ্রামেই থাকো? তুমি কথা বলতে পারো না? উফ
বাবারে, মাথা না ইট। বোকার মতো তাকিয়ে আছো কেন? এই যে হাদা গঙ্গারাম, তা তোমার নামটা কি শুনি? আমার ওই শাহিদ শাহিদ শেখ। ও, তা বেশ নাম তো। তা বুঝলাম তুমি কথা বলতে পারো, কিন্তু যাই বলো তুমি কিন্তু খুব অভদ্র। অভদ্র কেন? তুমি তো এই গ্রামেই থাকো, এই দেওড়া গ্রামে। হ্যাঁ। আর আমি এই গ্রামের মেহমান, আতিফ মিয়া আমার চাচা। ও আচ্ছা। আমি তোমার নাম জিজ্ঞাসা করলাম, কই তুমি তো আমার নাম জিজ্ঞাসা করলে না। এটা তো মেহমানের সাথে অভদ্রতা। সরি, আপনার নামটা কি? উফ, কি অভদ্র কি অভদ্র, হায় খোদা। কেন, আবার কি করলাম? আমি তোমাকে তুমি করে বললাম, আর তুমি আমাকে আপনি করে বলছো। ও না, আসলে আপনাকে দেখে তো অনেক বড় মনে হচ্ছে, তাই আর কি। তা কি করে বুঝলে আমি তোমার থেকে বড়? কেন, আপনাকে দেখে। তার মানে তুমি আমাকে খুব ভালো করে লক্ষ্য করেছো, তাই তো? তা তোমাকে আমি যতটা ভালো ছেলে ভেবেছিলাম ঠিক ততটা নও, তুমি বেশ দুষ্টু আছো। না না, মানে আমি অবশ্য দুষ্টু ছেলে আমার খুব পছন্দ। আমার নাম তবসুম। আজ আমি তোমাদের গায়েতেই থাকবো, কাল সন্ধেবেলা ফিরবো। মেহমানকে বিদায় জানিও এই রাস্তায় কাল সন্ধেবেলা, তখনই বুঝবো তুমি কতটা ভদ্র। চলি। সাহিদ, চিকু, এই চিকু, আরে এই শাহিদ। ও হ্যাঁ, বল তুই। হ্যাঁ, কিন্তু তোর কি ব্যাপার বলতো, আজকে দোকান যাসনি? এখানে এই অসময়ে দাঁড়িয়ে আছিস, কি হয়েছে রে? কি আবার হবে, সবসময় কি আর কাজ ভালো লাগে বল? হ্যাঁ, সে কি রে, এই তো কালকেই বললি যে তোর নাকি ঈদের আগে দম ফেলার সময় নেই, প্রচুর কাজ, অনেক জামা কাপড় কাটতে হবে, সেলাই করতে হবে। হ্যাঁ তো, অনেক কাজ। আমি দোকানে গিয়েও ছিলাম, কিন্তু কাজে আর মন বসলো না রে। আমি একটা কথা ভাবছিলাম যে কাল তো শুক্রবার, তোর দোকানও তো বন্ধ, চল না ভাই এটা সিনেমা দেখে আসি। কাল সন্ধেবেলা ফিরবো। মেহমানকে বিদায় জানিও এই রাস্তায় কাল সন্ধেবেলা। এই না, কালকে হবে না, কালকে একটা আমার অন্য কাজ আছে বুঝলি। কাজ? এই এই হ্যাঁ, কালকে আবার তোর কি কাজ? কই আমাকে তো আগে কিছু বলিসনি। আছে একটা কাজ অন্য, বুঝলি, হবে না, চললাম রে। আপু, আজ দিনটা কিন্তু থেকে যেতেই পারতে। জুম্বা বাড়ি কেউ কুটুম বাড়ি থেকে বাড়ি চলে যায় বলো? আমাকে তো যেতেই হবে রে বাইনা, আমার যে অনেক কাজ পড়ে আছে ওখানে। তবে তুই চিন্তা করিস না, আমি খুব শীঘ্রই তোদের বাড়িতে আবার আসব। এবার থেকে তো আমাকে তোদের বাড়িতে আসতেই হবে, তখন আবার তুই রাগ করবি। আপু, তুমি আসবে আর আমি রাগ করব? এটা হয় কখনো? তুমি আসলে আমার কত ভালো লাগে, তুমি কত গল্প করো আমার সাথে, মনেই হয় না যে তুমি আমার থেকে কত বড়। মনটাকে রঙিন রাখতে হয় বুঝলি। শোন না, বলছি আমি এখান থেকে চলে যেতে পারবো, তুই বরং বাড়ি চলে যা। কেন, আর একটু এগিয়ে দেই না তোমাকে, একটা অটো বা ভ্যানে তুলে দেই? না না, লাগবে না, আমি এখান থেকে চলে যেতে পারবো। আমার সুন্দরী বোনটা আবার এতখানি রাস্তা একা একা যাবে, তার মধ্যে আবার সন্ধে নেমে আসছে, আমার চিন্তা হবে না বল? আচ্ছা ঠিক আছে, টাটা। ঠিক আছে, টাটা, সাবধানে যাস। টাটা টাটা। সাইদ মিয়া, বেরিয়ে এসো, আমি দেখে ফেলেছি। চলো, আমাকে অটোতে তুলে দিতে যাও।
কি অভদ্র ছেলে গো তুমি, একবার তো বললে না না অটোতে তুলে দেবো না, আজ তুমি থাকো। থাকো। থাকবো তো রাখবে কোথায়, তোমার ঘরে? তুমি থাকতে পারলে রাখবো। ও বাবা, বোবার মুখে যে দেখছি বুলি ফুটেছে। তা আমাকে যে রাখবে তা খাওয়াবে কি? কাজকর্ম কিছু করো? আমি এই দেওরা গ্রামের খুব নামকরা দর্জি, তুমি খবর নিয়ে দেখতে পারো কিন্তু। তাই? তুমি খুব নামকরা দর্জি? তা তুমি আমার ব্লাউজ বানাতে পারবে? ঠিকঠাক মাপ নিয়ে বানাতে হবে কিন্তু, হাত কাঁপলে চলবে না। কি পারবে? পারবো। ঠিক আছে, দেখবো। আমাদের আবার কবে দেখা হবে? তুমি খুব ভালো ছেলে গো, আমি খুব দুঃখী। তোমার সাথে আমার মিলবে কেন? কিসের দুঃখ তোমার? আব্বা অনেক ছোটবেলায় আমার শাদি দিয়ে দিয়েছিল, সেই বড় আমাকে ছেড়ে চলে যায়, অনেক কাল আগে। এখন আব্বু আর আম্মির গলগ্রহ হয়ে বেঁচে আছি, ভালো লাগে না এই জীবন। আচ্ছা মেহবুব, বয়সে বড় কোনো মেয়ের সাথে প্রেম করা কি অন্যায়? না, অন্যায় কেন হবে? আচ্ছা, তার যদি একটা শাদী হয়ে থাকে এবং তার স্বামী যদি তাকে ছেড়ে চলে যায়, তবুও তার সাথে প্রেম করা কি অন্যায়? এই চিকু, তোর কি হয়েছে আমাকে খোলসা করে বলতো। আমি কিন্তু সেদিন থেকেই দেখছি তুই কেমন একটা অন্যরকম হয়ে গেছিস। কি হয়েছে সত্যি কথা বল। তুই কি কারোর সাথে প্রেম টেম করছিস নাকি? হ্যাঁ দোস্ত, আমি একজনের ভীষণভাবে প্রেমে পড়েছি। কে সেটা? আছে একজন, তুই চিনবি না। আরে চেনালেই চিনবো। তোর ফোনে ছবি টবি নেই? দেখা না। নেই। ছবি নেই? আচ্ছা, তবে একটা কথা বল, তুই তো তাকে ভালোবাসিস বুঝলাম, কিন্তু সেও কি তোকে ভালোবাসে? জানি না রে। দেখ শিখু, তুই বড্ড চাপা স্বভাবের ছেলে, মন খুলে তো কিছুই বলিস না। তবে আমি বন্ধু হিসেবে তোকে একটা কথাই বলতে পারি যে যা করবি একটু ভেবেচিন্তে করিস। তোর এই সহজ সরলতার সুযোগটা কাউকে নিতে দিস না, বুঝলি? আমারগুলো কাজও আছে, আমি তাহলে এখন যাই। হ্যাঁ, চললাম। ও আল্লাহ, আজকে সূর্যি কোন দিক দিয়ে উঠেছে। তুমি আমাকে ফোন করলে, মনে পড়লো তাহলে? মনে তো সবসময় পড়ে, কিন্তু তোমাকে ফোন করতে আমার শরম লাগে। ইস, বেটার ছেলে, এত শরম কিসের? শোনো না, আমি তোমার কাছে একটা কথা জানতে চাই, সত্যি বলবে? কি বলতে চাও বলো। বলছি, তুমি আমাকে ভালোবাসো? এখনো বোঝোনি বুঝি? না, বুঝিনি। তুমি তো ভারী বোকা। কাল তোমাদের গায়ে যাচ্ছি, দেখা করো, বুঝিয়ে দেবো। কালকে তুমি আসবে? আমার জন্য উপহার কিন্তু রেডি রেখো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। দেখবো কেমন দর্জি। এই শোনো না, আব্বা আসছে, এখন রাখছি। ফোন করলে রাতের দিকে করো, আর না হলে তোমাকে করতে হবে না, আমি সুযোগ বুঝে ঠিক তোমাকে ফোন করে নেব।
ঠিক আছে, রাখছি। হ্যাঁ, একদম ঠিক আছে। আচ্ছা, তুমি তো আমার মাপ নাওনি, তাহলে বানালে কি করে? ওই বলো, কি হলো? বলো বলো। ওই দেখে দেখে বুঝতে পারি আর কি। ওরে আল্লাহ, এ তো চোখ নয়, পুরো এক্সরে মেশিন। তো আপসুম, আমাকে ভালোবাসো? বাসি, খুব ভালোবাসি। কি প্রমাণ চাও বলো? কি প্রমাণ চাও বলো? আমি সমস্ত প্রমাণ দিতে রাজি আছি, বলো। চাই চাই। আরে তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি, দিতেই ভুলে গেছি। এই তো। কেমন? দারুণ হয়েছে। তাই তো বলি, আমার সোনা আমার কাছে কখনো খালি হাতে আসেই না। কিন্তু তুমি এখন যাও, ও এসে পড়লে না ভীষণ বিপদ হয়ে যাবে, জানো। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু কাল দুপুরে আবার আসবো। ঠিক আছে, এখন তো যাও। সাবধানে যেও। বলো সোনা। হ্যালো, বলছি এতবার ফোন করছি, ফোনটা ধরছো না কেন? তোমাকে তো বলেছি সোনা, দিনের বেলা আব্বা বাড়ি থাকে তো, তাই ফোন করবে না। তা কেন ফোন করেছো বলো? আমার সারাদিন তোমার মুখটা মনে পড়ছে। খেতে ইচ্ছে করছে না, ঘুম পাচ্ছে না, এমনকি কাজে মন বসাতে পারছি না। এরকম করো না সোনা, শরীর খারাপ করবে তো। আর কাজে মন না দিলে টাকাটা কি করে জমবে বলো? টাকাটা তো খুব দরকার, তাই না? আমি বুঝি সবটা বুঝি, কিন্তু কি করবো বলো, আর কিছুই ভালো লাগছে না। তুমি কবে আসবে বলো না, আমার তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। কবে আসবে বলো? আমারও তো তোমাকে দেখতে খুব ইচ্ছে করে সোনা, কিন্তু কি করব বলো, আমি এদিকে খুব বিপদে পড়েছি। আব্বার খুব শরীর খারাপ, 10,000 টাকা লাগবে পরীক্ষা করতে। সেই টাকা জোগাড় করতে না মাথা খারাপ হয়ে যাচ্ছে। টাকাটা জোগাড় হয়ে গেলেই আমি তোমার কাছে যাব। কত বললে? 10,000, তাই তো? হ্যাঁ গো। আমি তোমাকে জোগাড় করে দেবো, তুমি কালকেই চলে আসো। সত্যি তুমি দেবে? হ্যাঁ সত্যি, তুমি কালকে চলে এসো, আমি তোমার জন্য সব করতে পারি। ঠিক আছে সোনা, আমি কালকেই যাব তোমার কাছে। শোনো না, আম্মা আসছে, এখন রাখি। হ্যাঁ, প্লিজ একটু দেখ না। আরে কি বলছিসটা কি? এই তো এতদিন ধরে টাকা জমিয়ে ফোনটা কিনলি, আর আজকেই বলছিস বিক্রি করে দিবি? হ্যাঁ রে দোস্ত, আমার কাল সকালের মধ্যেই 10,000 টাকা লাগবে। একটু কিছু দেখ না, করা যায় কিনা। কেউ ক্যাশ টাকা দিলেই আমি দিয়ে দেবো, একটু দেখ। আরে এই এত দামি ফোন তুই মাত্র 10,000 টাকায় দিয়ে দিবি? মানে কি জন্য টাকাটা লাগবে সেটা কি বলবি আমাকে? আমি বলবো তোকে সব পরে বলবো। আমার 10,000 টাকাটা খুব প্রয়োজন, 1 পয়সা কম হলেও চলবে না। তোর পায়ে পড়ছি ভাই, একটু দেখ না কিছু করা যায় কিনা। কি করছিসটা কি? তুই কি পাগল টাগল হয়ে গেছিস নাকি? একটুখানি শান্ত হ, ভাবতে দে। একটা কাজ করা যেতে পারে, বলছিলাম যে ওই যে হাসানের মোবাইলের দোকানটা আছে না, যেখানে মোবাইল ফোবাইল ছাড়ায়, ওখানটা একবার ঘুরে আসি। দেরি করে তো লাভ নেই, যদি যেতেই হবে তাহলে চ তাড়াতাড়ি চ। খামোখা মাথা গরম করিও না তো। কতবার বলবো ফিরোজ ভাই আমাদের বাড়িতে আসেনি। এই 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 তাহলে ও মিথ্যে দেখেছে? হ্যাঁ, মিথ্যে দেখেছে। মিথ্যে দেখেছে এবং মিথ্যে কথা বলছে। এই মেয়ে, আল্লাহর কিরা দিয়া বলো তো, ফিরোজ তোমার ঘরে ঢোকেনি? নিজের ঘরে কোনো কাজ নেই না, শুধু অন্যের ঘরে উকিঝুঁকি মারা। এই তোমার লজ্জা করে না? হ্যাঁ, আবার মুখে চোপা করছো। তোমার না একটা মেয়ে আছে, মেয়ের ঘরে দুটো নাতি নাতনি চলে এসেছে, তাও তোমার শখ মেটেনি, তাই না? আজ এই ছেলে, কাল ওই ছেলে ঘুরে বেড়াচ্ছে শুধু। এই, সেই কৈফিয়ত কি আমি তোকে দেব? আমার শরীরের গরম বেশি, তোর এই মিয়া ভাই সেই গরম মেটাতে পারে না। এই 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 তুমি আমাকে মারলে বুড়ো?
ঠিক করেছে, ঠিক করেছে। আগে যদি এই কাজটা করতে না মিয়া ভাই, তাহলে তোমার বিবি বাইরে ওই গুনাহ করার সাহস পেত না। ঝাঁটা মারি তোর মুখে বুড়ি। তোর মিয়া ভাই না আছে টাকার জোর, না আছে শরীরের জোর। আমার শরীরও আছে, শখও আছে। কে মেটাবে বল, কে মেটাবে? বেরিয়ে যা এখান থেকে। ছি! এই নাও, এতে পুরো 10,000 টাকা আছে, তোমার আব্বু টেস্ট করিও। সাহিদ, তুমি যে আমার কত বড় উপকার করলে তুমি নিজেও জানো না। তপসুম, বলছি তুমি আমাকে শাদি করবে? শাদি? হ্যাঁ করবো তো, করবো, কিন্তু এখনই কেন? সবে সবে আমার একটা শাদি ভেঙেছে, ওটার কষ্টটা একটু সামলে নি, তারপর আমি তোমার সব দুঃখ ভুলিয়ে দেবো, তোমাকে একটুও কষ্ট দেব না। শাদি করবে আমাকে? আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। করবো তো, শাদি করব। আব্বু একটু সুস্থ হয়ে গেলেই তোমাকে শাদি আমি করব। শাহিদকে বারবার কথা দিয়েও শাদি করেনি তাপসুম, অথচ 1 বছরে বিভিন্নভাবে দুঃখের কাহিনী শুনিয়ে শাহিদের কাছ থেকে এটা ওটা নিয়ে শাহিদকে প্রায় নিঃস্ব করে দিয়েছিল সে। বন্ধু মেহবুব শাহিদের দুরবস্থার কথা বুঝতে পেরে তাকে জোর করে নিয়ে যায় পুলেশ্বরে তার আত্মীয়া সেই নীলা বিবির বাড়িতে। ইস, কচি ছেলে একেবারে। তুমিও ওর ফাঁদে পড়ে গেলে? হায় আল্লাহ, তুমি জানো না ওর তো এটাই কাজ, কচি ছেলেদের ধরে ধরে মাথা মুড়িয়ে খাওয়া। কি বলছো গো চাচি? ও তো শাহিদকে বলেছে যে ওর নাকি অনেক ছোটবেলায় শাদী হয়েছিল, ওর স্বামী নাকি ছেড়ে চলে গেছে, এখন একদম একা ওই আব্বু আম্মুর সাথেই থাকে। আব্বু আম্মু? শোনো, ওর বর জলিল মিয়া, ও জলিল মিয়ার সাথে থাকে। আর ওর আব্বু আম্মুর না অনেকদিন আগে ইন্তেকাল হয়ে গেছে। কিরে শুনছিস? আরো শুনবে? শুনবে? ওর একটা মেয়ে আছে, সেই মেয়েরও অনেকদিন আগে বিয়ে হয়ে গেছে। আর ওর মেয়ের বাড়িতে আবার 2টা ছেলে, আরে পাশাপাশি বাড়ি। ওই যবে থেকে জলিল মিয়ার সাথে বিয়ে হয়েছে তবে থেকে দেখে আসছি, লোভ মারাত্মক, স্বভাব চরিত্র খুব খারাপ। যে কত ছেলেকে নিজের শরীর দেখিয়ে সর্বশান্ত করেছে কে জানে। আর এখন ধরেছে ওই ফিরোজকে। ফিরোজটা আবার কি? আরে ফিরোজ, ফিরোজ, আরে ওই তো ওই পাড়ায় বাড়ি। আরে এই তো জলিল মিয়ার দুঃসম্পর্কের কে যেন একটা হয়, অত জানি না, কিন্তু ছেলেটা না ঠিক দুপুর দুপুর করে আসে। আমি নিজের চোখে দেখেছি কতবার ওদেরকে একসাথে। তুমি সারা জীবন আমারই হয়ে থাকবে তো? একদম সোনা, সত্যি? সত্যি সত্যি সত্যি। ছি 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 ছি, নষ্টামি। কিরে দেখেছিস তো আমি তোকে কতবার বললাম যে একবার খোঁজ নি, একবার খোঁজ নি, তুই কিছুতেই রাজি হলি না। কি সর্বনাশটা হতে যাচ্ছিল এবার? আরে আরে ওই তো ওর বর যাচ্ছে, জলিল মিয়া। ডাকি, ও মিয়া ভাই, আরে ও মিয়া ভাই। আরে কি বলো? একটু শুনুন এদিকে। এই চিকু শোনো। এই চিকু, এই চিকু শোন, এই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আপার বিয়ে হয়ে গেছে অনেক বছর আগে। আপার মেয়েরও বিয়ে হয়ে গেছে, আপার 2টো নাতিও আছে। তুই কি জানিস যে তোর ওই আপা চিকুর সাথে কি করেছে? আন্দাজ করেছিলাম আমি চিকু ভাই আর আপাকে একসাথে দেখেও ছিলাম, জিজ্ঞাসা করেছিলাম আপাকে তোমাদের মধ্যে কিছু চলছে কিনা। এই ছেলেরা সব আমাকে দেখলে এরকম কেন যে লাফালাফি করে আমি বুঝতে পারি না। তোর চিকুদাও আমাকে দেখে চ্যাং মাছের মতো লাফাচ্ছে, আমিও মজা নিচ্ছি। চিকুদা কিন্তু খুব ভালো ছেলে আপা। ওই জন্যই তো ওর স্বাদ আরো সুন্দর, চিবিয়ে চিবিয়ে খাওয়ার মজাটাই আলাদা। আর চেবানো হয়ে গেলে থু থু থু। চিকু, চিকু একটু শান্ত হ না দোস্ত, তুই কেন এরকম কষ্ট পাচ্ছিস?
কান্নাকাটি কেন করছিস এত? আমি এখন কি করবো রে? ও আমার সাথে এটা করতে পারলো বল? আমি তোকে খুব ভালোবেসেছিলাম। যখন যা চেয়েছে তাই দিয়েছি। আমি আমার সর্বস্ব দিয়ে ওর মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি, তাও কেন করলো আমার সাথে এটা? দেখ চিকু, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তোকে বরং ঠিক সময় ওই মহিলার আসল রূপটা দেখিয়ে দিয়েছে। ঠিক সময় বলি কি করে বলতো? আমার তো এখন ওর থেকে ফেরার উপায় নেই। আমি তোকে কিছুতেই ভুলতে পারছি না। আমার কি হবে রে? আমি কি মরে যাবো বল? আরে কি বলছিস? তুই কেন মরে যাবি? তুই তো কোনো গুনাহ করিসনি। তুই শুধু ওকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলি। গুনাহ যদি করে থাকে তাহলে ওই মহিলাই অপরাধী। আর আল্লাহর এই দরবারে কেউ অপরাধ করে ছাড়া পায় না। এ কি তুমি এখানে? তুমি আমার সাথে যোগাযোগ করছো না কেন? তুমি কি আমাকে ভুলে গেছো? ভুলে যাব কেন? তুমি তো জানোই আব্বু আমি শরীরটা ভালো না। আর শোনো না, তুমি এখান থেকে শিগগির চলে যাও। যদি আমাদের দুজনকে কেউ দেখে ফেলে না, সর্বনাশ হয়ে যাবে। তুমি আমাকে ধোকা দিলে কেন তপসুম? ধোকা? কি আজে বাজে কথা বলছো তুমি? আমি তোমাকে ধোকা কেন দিতে যাব? কি হচ্ছে কি এসব এখানে? এই এই তোমার এখানে কি চাই? হ্যাঁ, তোমার এখানে কি চাই? তুমি আমার বাড়িতে ঢুকে পড়েছো, হ্যাঁ? সাহস তো তোমার কম নয়। আমি শাহিদ, চিকু, এই দেওরা গ্রামেই থাকি আমি। ও, তুমি সেই ছেলে আমার বিবির সঙ্গে পীড়িত করো। ওই দেওরা গ্রাম থেকে বুলেশ্বরে এসেছো আমার বিবির সঙ্গে নোংরামি করতে। আমার কথাটা শুনুন। আপনি মুরব্বী মানুষ, আমার কথাটা বুঝবেন আপনি। আমি কোনো কথা শুনতে চাই না, কোনো কথা শুনতে চাই না। এই 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 পরের বিবির সঙ্গে নোংরামি করতে তোমার শরম আসে না? এই আল্লাহকে বিশ্বাস করো, হ্যাঁ? আল্লাহকে ভয় করো। ভয় করো। আরে আল্লাহ তো তোমাকে দোজখে পাঠাবে। আপনি আপনার বিবিকে ডাকুন, সামনাসামনি কথা হোক। কোনো কথা হবে না, কোনো কথা আমি শুনতে চাই না। কথা হবে কথা। এই শোনো, আমার বিবির সঙ্গে তুমি আর কোনো রকম যোগাযোগ রাখার চেষ্টা করবে না। তোমাকে যদি ফুলেশ্বরে আর একবার দেখি না, তোমার ঠ্যাং ভেঙে খোড়া করে রাস্তায় ফেলে রেখে আসবো, বুঝেছো? যাও, বেরো বেরো আমার বাড়ি থেকে, বেরো। এ কি তুমি? তুমি আবার এসেছো? তুমি শিগগির চলে যাও। যদি কেউ দেখে নেয় না, তোমার কেউ ক্ষতি করে দেবে। আমি কয়েকটা কথা বলেই চলে যাব, আর বিরক্ত করতে আসবো না। শুধু একটা দিন আমার সাথে বাইরে কোথাও দেখা করতে পারবে? কথা দিচ্ছি, এরপর আর কোনোদিন আমার মুখটা দেখতে হবে না। বাইরে? ঠিক আছে, ডায়মন্ড হারবার দিকে হবে? হ্যাঁ ঠিক আছে। আমার একটু জ্বর মতো হয়েছে। কাল আমি ডায়মন্ড হারবার শহরের যে সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে ওখানে আউটডোর দেখাতে যাব। তুমি কাল সকাল 9টার মধ্যে ওখানে পৌঁছে যেও, কেমন? ঠিক আছে। ঠিক আছে। সালমান খানের সিনেমা দেখবে? আসলে তেরে নাম সিনেমাটা বেরোনোর পর না আমি না সালমানের বড্ড ফ্যান হয়ে গেছি। আসি। এ কি, তুমি মাথায় এরকম বড় বড় চুল লাগিয়েছো কেন? তুমি সালমানের তেরে নামের ফ্যান, শেষ দেখা দেখতে এসছি, তাই ভাবলাম তোমার মনের ইচ্ছাটা পূরণ করি। তাই বাজার থেকে একটা পরচুল কিনে মাথায় লাগিয়ে ফেললাম। সত্যি তুমি না পাগল। তাই? একদম। যাক, ডাক্তার কি বললো? হ্যাঁ, এই প্রেসক্রিপশন করে দিয়েছে, ওই যে ওই কাউন্টারটা থেকে ওষুধ দিতে হবে। আচ্ছা বেশ, তাহলে এরপর তো বাকিটা সময় আমার সাথে কাটাবে নাকি? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। কোথায় যাবে? সিনেমা? সিনেমা? না,
আমাদের শেষ দেখা হচ্ছে, সিনেমা দেখে সময় নষ্ট করবো না। তোমাকে সারাদিন বসে শুধু দেখো। এই পাশেই একটা সম্রাট নামে হোটেল আছে, ভাবছি ওখানে ঘর ভাড়া নিয়ে তোমাকে সন্ধ্যে পর্যন্ত দেখবো। রাজি? রাজি, চলো। চলো। সন্ধ্যে পর্যন্ত একটা ঘর লাগবে। 1,500 টাকা ক্যাশ। নম্বর এসো। শাহিদকে নিয়ে রাতে হোটেল থেকে বেরোয় তাপসুম। রাত 9:30 নাগাদ তারা রসুলডাঙ্গা স্টেশনে নামে। এরপর তাপসুম তার আত্মীয়ের বাড়িতে যাবে বলে রাস্তা ধরে, আর শাহিদ নিজের বাড়িতে ফিরবে। কিন্তু তুমি বাড়ি যাবে তো? হ্যাঁ যাবো তো। খানিকটা তোমাকে পৌঁছে দিই, এইখান থেকে শর্টকাট হবে, বুঝলে? আচ্ছা তাহলে চলো। হ্যাঁ চলো। কি গো? হ্যাঁ, ছেলেটার জন্য খারাপ লাগে ঠিকই, কিন্তু মানুষ খুন করাকে তো আর সমর্থন করা যায় না। ছেলেটার প্রতি সহানুভূতি থাকলেও তার কৃতকর্ম অর্থাৎ আইন নিজের হাতে তুলে নেওয়াকে কখনো সহানুভূতির দৃষ্টিতে দেখা যাবে না। বিচারে তার যা শাস্তি হবে সেটাই আমাদের মেনে নিতে হবে। সবার কাছে এটাই আবেদন যে আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না, তুলে নিতে দেবেনও না। 302 ধারাতেই পুলিশ চার্জশিট দেয় এবং সেই কেসটা বর্তমানে আমাদের এডিজে কোর্টে বিচারের জন্য পেন্ডিং আছে।